আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। প্রধান রাজনৈতিক শক্তিগুলো যেমন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এরা কি অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে বা ফেলেছে? এরা কি আসছে নির্বাচনে অধ্যাপক ইউনূসের প্রতিশ্রুত সেই 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই নির্বাচন অনুষ্ঠানের জন্যে অন্য কোনো সরকারের কথা ভাবছে, যেমন কোনো তত্ত্বাবধায়ক সরকার? পরিস্থিতির নিরিখে এমনটি মনে হচ্ছে। অতি সম্প্রতি এই প্রধান রাজনৈতিক শক্তিগুলো অধ্যাপক ইউনূসের সরকারের উপর প্রচুর চাপ সৃষ্টি করেছে এবং সেটি কিছুটা অসহনীয় হয়ে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার এই চাপ সামলাতে পারবে কি না সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের। একটু পেছনে ফিরে গিয়ে দেখি, সম্প্রতি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, যেটিকে দুর্মুখেরা, হ্যাঁ আমি দুর্মুখ শব্দটি ব্যবহার করলাম, দুর্মুখেরা অধ্যাপক ইউনূসের দল বলেন বা কিংস পার্টি বলেন এনসিপিকে, সেই এনসিপি থেকে প্রথম এই চাপটি এসছে। এমনিতে অন্তর্বর্তীকালীন সরকার জন্মলগ্ন থেকেই চাপে আছে, ভয়াবহ চাপে, নানামুখী চাপ, ঊর্ধ্ব চাপ, নিম্ন চাপ, পার্শ্ব চাপ, দেশি চাপ, বিদেশি চাপ, শুধু চাপ আর চাপ। তো এর মধ্যে আরও বেশি খারাপ অবস্থা যাচ্ছে এখন। তো এনসিপির কথা বলছিলাম, তো সেই অধ্যাপক ইউনূসের পার্টি এনসিপির তরুণ নেতৃবৃন্দ সরকারের উপদেষ্টাদের ব্যাপারে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রথমে জনাব নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা এবং বর্তমানে এনসিপির আহ্বায়ক, তিনি শুরু করলেন। তিনি বললেন যে উপদেষ্টারা কেউ কেউ আখের গুছিয়ে ফেলেছে এবং সেফ এক্সিট খুঁজছে। তো এইটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলো। এরই মধ্যে আবার মন্তব্য করলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম আরও এক ধাপে এগিয়ে বললেন, কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। ভয়াবহ অভিযোগ। তো নিঃসন্দেহে তারা এমন কিছু করেছেন যে তাদের এক্সিট পাবার কোনো সুযোগ নেই, মৃত্যুই একমাত্র এক্সিট হতে পারে এবং তাদেরকে সেফটি দিতে পারে, আর কোনো কিছু সেফটি দিতে পারবে না। গুরুতর অভিযোগ। তো এইটি নিয়ে এবং দুইজনের বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে, এবং এরই মধ্যে স্বপ্রণোদিত হয়ে কয়েকজন উপদেষ্টা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন। তারা দাবি করলেন তাদের সেফ এক্সিট দরকার হবে না, তারা এমন কিছু করেননি যে তাদের সেফ এক্সিট দরকার হবে। তো যেটি বলছিলাম, স্বপ্রণোদিত হয়ে নিজে থেকেই তারা এগিয়ে এসে এইসব বক্তব্য দিচ্ছিলেন। তো এই বিষয়টিকে অনেকে ভালোভাবে নেননি যে তাদের কেন এগিয়ে এসে কয়েকজনকে এই বক্তব্য দিতে হচ্ছে, অন্যেরা তো দেয়নি। আচ্ছা, সে যাই হোক, এইসব নিয়ে যখন বিশ্লেষণ চলছে ঠিক তখনই বিএনপি এবং জামায়াতে ইসলাম থেকে আসলো আরও বড় ধরনের চাপ, বড় ধরনের অভিযোগ সরকারের উপদেষ্টাদের নিয়ে। তো গত সোমবার রাতে, আজ বুধবার, গতকালকের আগের দিন সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানে যে রাজনৈতিক কার্যালয় আছে সেখানে একটি মিটিং হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির মিটিং, স্থায়ী কমিটির সদস্যরা সেই মিটিংয়ে ছিলেন, একটি গুরুত্বপূর্ণ মিটিং। আর সেই মিটিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন তিনি। তার সভাপতিত্বে সেই মিটিংটি হয়। সেখানে বিএনপি নেতৃবৃন্দ, বেশিরভাগই স্থায়ী কমিটির সদস্য, তারা গুরুতর অভিযোগ আনলেন এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে তথা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। তো তাদের বক্তব্য হলো, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা এবং কার্যক্রম সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে বলে মনে করেন বিএনপি নেতৃবৃন্দ। প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন। খুব গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক, প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন। তারা জামায়াতে ইসলামের পক্ষে কাজ করছেন বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য। অর্থাৎ সরকারের কিছু উপদেষ্টা সরাসরি জামায়াতে ইসলামের পক্ষে কাজ করছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে
প্রশাসন ও ভোটের কাজে একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেয়া হচ্ছে বলে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ফেব্রুয়ারিতে 2026-এর প্রশাসনিক এবং ভোটের কাজে একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ জামায়াত ইসলামের। তারা বলেছেন খোলাখুলি, গুরুতর অভিযোগ। তাহলে উপদেষ্টারা এরকম পক্ষপাতমূলক আচরণ করলে, যদি বিএনপি সেটি মিন করে থাকে এবং তাদের কথা যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এই উপদেষ্টাদের উপর আস্থা রাখা যায় না, তথা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখা যায় না। অনাস্থার সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, গুরুতর কথা। এবং সেই সভায় সিদ্ধান্ত হয় 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা জানাবেন। এই উপদেষ্টাদের বিরুদ্ধে তারা কমপ্লেন করবেন এবং নির্বাচন কমিশনে তারা মিটিং করবেন প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে, তাদের উদ্বেগ জানাবেন। যেমনটি তারা মেনশন করেছেন যে ভোটের কাজে এবং প্রশাসনিক কাজে জামায়াতের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, পক্ষপাত করা হচ্ছে। তো তাদের অভিযোগ তারা জানাবেন প্রপার চ্যানেলে 2-1 দিনের মধ্যে। তো এই হলো বিএনপির চাপ সৃষ্টি করবার নমুনা সরকারের উপর বা সরকারের উপদেষ্টাদের উপর। এবার দেখে নিই জামায়াত ইসলাম কীভাবে চাপ সৃষ্টি করছে বা কী করলো। ইন্টারেস্টিংলি এই খবরটি আজকে মানবজমিন রিপোর্ট করেছে। আজকে 15 অক্টোবর 2025 বুধবার মানবজমিন রিপোর্ট করেছে বিএনপির এই নিউজটি। মানবজমিনই রিপোর্ট করেছে আজকেই, আবার একই ডেটে একই বার আজকে জামায়াত ইসলাম সম্পর্কিত রিপোর্টটি, যেখানে উল্লেখ আছে কিভাবে জামায়াত ইসলাম চাপ সৃষ্টি করছে সরকারের উপর, একই রকম অভিযোগ তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে করে। তো জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলছিলেন গতকাল মঙ্গলবার। মানবজমিন যেমনটি রিপোর্ট করেছে, গতকাল মঙ্গলবার ঢাকায় মৎস্য ভবন মোড়ে জামায়াত ইসলাম যে মানববন্ধন করছিল যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত 26 কিলোমিটার লম্বা এই মানববন্ধনে, সেখানে প্রচুর লোক সমাবেশ হয়েছিল একেবারে পুরো ঢাকা জুড়ে, যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত। পত্রিকাগুলো এরকমই রিপোর্ট করেছে, দর্শনীয় ছিল লোক সংখ্যা রাস্তায়। তো তারা সেই মানববন্ধনে সারা রাস্তা জুড়েই করেছেন 26 কিলোমিটার। আর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অবস্থান নিয়েছিলেন মৎস্য ভবনের মোড়ে। সেখানে তিনি কিছু গুরুতর অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে। 4-5 জন উপদেষ্টাকে তিনি মেনশন করেন, নাম বলেননি, বাট 4-5 জন সংখ্যাটি বলেছেন। তো তিনি বলেছেন কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত এবং নীল নকশার নির্বাচনের চেষ্টা করছে, তাদের নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, তাদের ভয়েস রেকর্ড তিনি সংগ্রহ করেছেন বা তাকে কেউ দিয়েছে। তারা মিটিংয়ে কি আলোচনা করেন তার খবরও আমাদের কাছে আছে, ভয়েস রেকর্ড থাকলে তো সেটি আর কি। আচ্ছা, সংশোধন হওয়ার সময় দিচ্ছি আরও বলেছেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেছেন পুলিশ এবং সিভিল প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে, যেই অভিযোগটি বিএনপি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে। তারা বলেছেন যে একটি বিশেষ দলের লোককে প্রশাসনিক এবং ভোটের কাজে দায়িত্ব দেওয়া হচ্ছে, সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। আচ্ছা, তো একই অভিযোগ জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের করলেন যে পুলিশ এবং সিভিল প্রশাসনকেও দলীয়করণ করছে সেই 4-5 জন উপদেষ্টা। আচ্ছা, তিনি সঙ্গে যোগ করলেন তাদের সংশোধন হওয়ার সময় দিচ্ছি, না হলে নাম জনসমক্ষে প্রকাশ করে দেব। জনগণ যদি জানেন তারা জুলাই চেতনার সঙ্গে বেইমানি করেছেন, তাহলে তাদের অবস্থা পতিত স্বৈরাচারী সরকারের চাইতে, শেখ হাসিনা আওয়ামী লীগের কথা বোঝাচ্ছেন, তো পতিত স্বৈরাচারী সরকারের চাইতেও খারাপ হবে। আতঙ্কের নিঃসন্দেহ এবং গুরুতর অভিযোগ। তো প্রিয় দর্শক, এখন আমাদের এই ডটগুলো মেলাবার চেষ্টা করতে হবে। বিএনপি এবং জামায়াত ইসলাম এক সময়ের মিত্র, একে অপরের স্ট্র্যাটেজিক পার্টনার, একসঙ্গে সরকার গঠন করেছেন, সরকার চালিয়েছেন, তারা দীর্ঘদিনের মিত্র, যারা এখন একটি যুদ্ধংদেহী অবস্থায় আছেন ভোটের রাজনীতিতে। ভোটের রাজনীতি বলে কথা, আসছে ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে তাদের দা কুমড়ো সম্পর্ক, দা কুমড়ো, সাপে নেউলে, যত রকমের বাগধারা আমরা
ছেলেবেলায় পড়েছিলাম, সব অ্যাপ্লাই করতে পারি। তো এই যখন অবস্থা, এবং দুটো দল যখন একইভাবে অভিযোগ করছে, এনসিপির অভিযোগের কথা শুরুতেই বলছিলাম, তো সেইটি মিলিয়ে যেতে না যেতে এই দুটো প্রধান শক্তিশালী দলের, প্রধান বড় দলের অভিযোগ, এবং একই অভিযোগ দুই দল সরকারের বিরুদ্ধে করছে, যে উপদেষ্টারা ওই দলকে, তার প্রতিপক্ষকে সাহায্য করছে, তার প্রতিপক্ষের লোককে প্রশাসনে, পুলিশে, ভোটে, সব জায়গায়, নির্বাচন কমিশনে সব জায়গায় বসাচ্ছে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। তাদের জন্য নির্বাচনী ফলাফল বা নির্বাচনের বিষয়টি ঝুঁকিপূর্ণ করে তুলছে প্রতিপক্ষের জন্য। তো এটি তো হতে পারে না। সরকার একই সঙ্গে, কিংবা সরকারের উপদেষ্টারা একই সঙ্গে জামায়াতের লোকজনকে বসাচ্ছেন বিভিন্ন জায়গায়, বিএনপির জন্য সিচুয়েশন ডিফিকাল্ট করছেন তারা, আবার একই সঙ্গে বিএনপির লোকজনকে বিভিন্ন জায়গায় বসাচ্ছেন, দলীয়করণ করছেন, জামায়াতকে ঝুঁকির মুখে ফেলছেন ভোটের রাজনীতিতে। তো এইটি কি করে সম্ভব? দুটো দল একই রকম অভিযোগ করছে, এবং তারা বলছে তাদের কাছে রেকর্ড আছে, প্রমাণ আছে। তো নাহিদ ইসলাম যখন অভিযোগ করছিলেন, নাহিদ ইসলামের সে অভিযোগ নিয়ে যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, তারা আখের গুছিয়ে ফেলেছেন এবং তাদের নাম জানেন, এবং বলেছেন সম্প্রতি তিনি নাম প্রকাশ করবেন, তো যদিও এখনও নাম প্রকাশ করেননি, তাহলে এই রাজনীতিতে বর্তমানে কাউন্টেবল, ধর্তব্য যে দলগুলো, যেই শক্তিগুলো, তারা যদি সরকারকে এইভাবে চাপের মুখে ফেলেন, প্রত্যেকেই বলতে থাকেন তাদের কাছে রেকর্ড আছে, নাম আছে, তারা নাম দিয়ে দিবেন, কিন্তু দিচ্ছেন না, তারা কথা বলছেন, তাহলে এইটিকে কি আমরা পলিটিক্যাল ডেমাগোগারি বলবো? দুটো শব্দ আমরা অ্যাপ্লাই করি রাজনীতিতে, পলিটিক্যাল র্যাটোরিক, আরেকটি হলো পলিটিক্যাল ডেমাগোগারি। র্যাটোরিক কথাটি কিছু পজিটিভলি বা নেগেটিভলি নেওয়া যায়। কেউ চাইলে পজিটিভলি ব্যবহার করতে পারেন, তার র্যাটোরিক পজিটিভ হতে পারে, ভালো অর্থে প্রপারলি তিনি ইনফর্ম করতে পারেন পাবলিককে, তার ভোটারদের, প্রতিপক্ষকে রাইট ইনফরমেশন দিয়ে তিনি কথা বলতে পারেন, স্পিচ দিতে পারেন, প্রচার করতে পারেন, আবার নেগেটিভলিও ব্যাখ্যা করতে পারেন, নেগেটিভলি কোনো কিছু বলতে পারেন চাইলে। সো র্যাটোরিক শব্দটি ইটসেলফ কোনো নেগেটিভ বা পজিটিভ না, বাট আমরা যখন ডেমাগোগারি বলি, সেইটি একটি নেগেটিভ টার্ম। আসলে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্যে, কিংবা ভোটারদের আবেগ কাজে লাগিয়ে তাদেরকে নিজের দলে টানবার জন্যে কখনো মিস ইনফর্ম করা হয়, কখনো ডিস ইনফর্ম করা হয়, সত্য মিথ্যার একটা মিশ্রণ থাকে, এরকম হতে পারে ডেমাগোগারি। তো এখন কি হচ্ছে আসলে, এরকম বলতেও তো খারাপ লাগছে। রাজনৈতিক দলগুলো এবং তারা প্রধান শক্তি, তারা এরকম অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে। আমাদের মধ্যে কনফিউশন তৈরি করছে এটি, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, সরকারও কনফিউজড হয়ে যাচ্ছে আমার ধারণা। এবং অধ্যাপক ইউনূস এই সরকারকে কিভাবে সামাল দেবেন, ইলেকশন পর্যন্ত কিভাবে টেনে নেবেন, এটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন ছড়ে দিচ্ছে আমাদের দিকে আসলে। তো এইভাবে অভিযোগ পাল্টা অভিযোগ, সরকারের উপর চাপ প্রয়োগ করা, উপদেষ্টাদের ডিফেম করা যদি চলতে থাকে, তাহলে এই সরকার তো টিকতে পারে না। মোরাল স্ট্রেংথ হারিয়ে ফেলছে সরকার, হারিয়ে ফেলবে। তাই যদি এরকমই হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করে বলতে হবে যে আমাদের এই সরকারের উপর আস্থা নেই, এই সরকারের উপর আস্থা রাখতে চাচ্ছি না, আমরা এই সরকার চাচ্ছি না। অর্থাৎ আসছে নির্বাচন অন্য সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, বা অন্য যে নামই ডাকা হোক না কেন, অধ্যাপক ইউনূসের সরকার আমাদের আর দরকার নেই। তাদের স্পষ্ট করে বলতে হবে কথাটি। না বলে তারা যদি এরকম চতুর্দিক থেকে অধ্যাপক ইউনূসের উপর বা অন্তর্বর্তীকালীন সরকারের উপর, তার উপদেষ্টাদের উপর প্রমাণ না দিয়ে, আনসাবস্টেন্সিয়েটেড, বলছি নাম আছে, রেকর্ড আছে, জানি, কিন্তু এখন প্রকাশ করব না, এইসব বললে কোনো লাভ হবে না, আর বলে কোনো লাভ নেই। আর আমি এটিও বলছি না যে তাদের কাছে রেকর্ড থাকলে, নেগেটিভ তথ্য থাকলে, তাদের অনিয়ম দুর্নীতি করবার রেকর্ড থাকলে সেটি প্রকাশ করবে না, তারা নিশ্চয়ই করবে, এক্ষুনি করে দেওয়া উচিত জাতির স্বার্থে। কেননা এরকম যদি সত্যি হয়, তাহলে এরকম দুর্বৃত্তায়িত উপদেষ্টা আমাদের দরকার নেই। কোনো দুর্বৃত্তকে উপদেষ্টা বানাবার জন্যে 24শে জুলাই আগস্টে ছাত্র জনতা প্রাণ দেয়নি, জুলাই অভ্যুত্থান ঘটেনি। তাই আমাদের এক্ষুনি জানতে হবে, তারা এই গেম না খেলে, তাদেরকে অনুরোধ করবো রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করবেন, তারা যা কিছু হোক ফলাফল স্পষ্ট করবেন, কার বিরুদ্ধে অভিযোগ আছে, কি প্রমাণ আছে, কি রেকর্ড আছে, পরিষ্কার করে দিতে হবে।
কারণ এই সরকার অন্তত আরো 5 মাস ক্ষমতায় থাকছে, এটিও কম কথা না। তাহলে যদি কোনো দুর্বৃত্তায়িত উপদেষ্টা থেকে থাকেন, দুর্নীতি পরায়ণ, ষড়যন্ত্রকারী, নীল নকশা প্রণয়নকারী যদি থেকে থাকেন, তাহলে 4-4.5 মাস তাকে আমরা কেন অ্যালাউ করব রাষ্ট্রের ক্ষতি করবার জন্যে, জনগণের বিপক্ষে কাজ করবার জন্যে? কেন আমরা তাকে অ্যালাউ করবো? সো আমাদের এক্ষুনি জানা দরকার তারা কারা। আর যদি না হয় তাহলে তাদের অনুরোধ করব এই ড্যামাগোগাড়ি যাতে তারা বন্ধ করেন। এটি কোনো গেম না, এই গেম খেললে কোনো লাভ হবে না। তাহলে এইসব অভিযোগ, পাল্টা অভিযোগ বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করলে কোনো লাভ হবে না, তাহলে এই সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে না। তাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে ক্রমশ এসব অভিযোগ করে। বন্ধ করুন এগুলো, দয়া করে বন্ধ হতে হবে। এবং জাতিকে স্পষ্ট বার্তা দিন আপনারা আসলে কি চাইছেন। না হলে আমরা কনফিউজড, ভোটাররা কনফিউজড, দেশের মানুষ কনফিউজড, আমরা জানছি না কি হচ্ছে। আর এরকম হাস্যকর লাগছে সব কিছু, কেমন যেন পারপ্লেক্সড সিচুয়েশন, একটি বিভ্রান্তিকর। এটা হতে পারে না। এরকম প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রত্যেকে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, কিন্তু কেউ প্রমাণ দিচ্ছেন না। এটা হতে পারে না। প্লিজ স্টপ ইট। এটা বন্ধ করতে হবে এক্ষুনি। আর না হলে স্পষ্ট করে বলতে হবে এই সরকার চাই না, আমাদের কারো এই সরকারের রাস্তা নেই, আমরা সরকার পাল্টাবো, অন্য কোনো সরকারের আন্ডারে নির্বাচন হবে, স্পষ্ট করতে হবে।